এবার মোদির ভারতকে ভেঙে খান খান করে ১০০ দেশে পরিণত করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদি দুঃস্বপ্নেও যা আজ করতে পারেনি, ঠিক সেটাই আজ চরম বাস্তবতা হয়ে ধরা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই ৩ দিনের এক ঐতিহাসিক সফরে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আর এটি সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি ভারতের দীর্ঘদিনের সাজানো আঞ্চলিক আধিপত্যের তাসের ঘর পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এক অকাট্য ব্লুপ্রিন্ট। নরেন্দ্র মোদি কখনোই আজ করতে পারেনি ঢাকা এবং ইসলামাবাদ এতটা দ্রুত নিজেদের মধ্যকার অতীতের দূরত্ব ঘুচিয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষা ও অর্থনৈতিক বলয় তৈরি করবে। গত ১.৫ দশক ধরে ভারত বাংলাদেশকে নিজেদের একটি অদৃশ্য কলোনি বানিয়ে রেখেছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই শৃঙ্খল পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। ড মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে এক স্বাধীন ও মেরুদণ্ড সম্পন্ন অবস্থান গ্রহণ করে। ভারতবিহীন এক নতুন ভোট দেখেছে বাংলাদেশ। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে ঢাকা এবং ইসলামাবাদ তাদের মধ্যকার অতীতের সমস্ত দূরত্ব ঘুচিয়ে এক নতুন মিত্রতার অধ্যায় শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পাকিস্তান অবজার্ভের প্রতিবেদন বলছে, দুই দেশের মধ্যে সম্পর্কের এই নতুন মেরুকরণ পুরো অঞ্চলের হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। স্বয়ং পাকিস্তানের সরকার প্রধান এবং সেনাপ্রধানের এই ঢাকা সফর প্রমাণ করে দিল্লির রক্তচক্ষুকে এক বিন্দুমাত্র পরোয়া করে না ঢাকা। গত ১৫ বছর ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে যে বিশাল গুপ্তচর বৃত্তি জাল ছড়িয়েছিল, বাংলাদেশ সরকার তা অত্যন্ত নির্মমভাবে ছিঁড়ে ফেলেছে। ভারত এখন এই অঞ্চলে সম্পূর্ণ এক ঘরে অন্ধ এবং শক্তিহীন এক দর্শক মাত্র। শেহবাজ শরীফ এবং আসিম মুনিরের এই ঢাকা সফরের সবচেয়ে বড় এবং বিধ্বংসী চমকটি লুকিয়ে আছে দুই দেশের মধ্যকার সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তির ভেতরে। ১৯৭১ সালের পর থেকে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সম্পর্ক বলতে গেলে প্রায় শূন্যের কোঠায় ছিল, কিন্তু এবার সেই ইতিহাস পুরোপুরি উল্টে যাচ্ছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা BOF এর আধুনিকায়নে সরাসরি প্রযুক্তিগত এবং কারিগরি সহায়তা নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা POF বর্তমান বিশ্বে সমরাস্ত্র তৈরিতে অত্যন্ত প্রভাবশালী একটি নাম। তাদের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের গাজীপুরে অবস্থিত সমরাস্ত্র কারখানাগুলো নতুন জীবন পেতে যাচ্ছে। এতদিন ভারতের একটি প্রচ্ছন্ন চাপ ছিল যেন বাংলাদেশ নিজস্ব মাটিতে ভারী এবং অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করতে না পারে। বাংলাদেশকে চিরকাল পরনির্ভরশীল করে রাখাই ছিল ভারতের প্রধান লক্ষ্য। কিন্তু পাকিস্তানের এই সরাসরি হস্তক্ষেপে ভারতের সেই জঘন্য চক্রান্ত চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। বাংলাদেশ এখন নিজেদের মাটিতেই স্বয়ংসম্পূর্ণ এবং সর্বাধুনিক সামরিক শিল্প গড়ে তুলবে। সবচেয়ে বড় এবং মোক্ষম আঘাতটি ভারতের ওপর আছড়ে পড়তে যাচ্ছে ড্রোন ও মিসাইল প্রযুক্তির মহাচুক্তির মাধ্যমে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই দুটি অস্ত্র যে কোনো দেশের সামরিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। গ্লোবাল ডিফেন্স ইন্ডেক্সের তথ্য মতে পাকিস্তান ইতিমধ্যেই শাহপার সিরিজের অত্যাধুনিক কমব্যাট ড্রোন এবং বাবর ক্রুজ মিসাইল তৈরিতে দুনিয়া কাঁপানো সাফল্য অর্জন করেছে। এবার সেই অত্যাধুনিক এবং মরণাস্ত্র তৈরির ব্যক্তিগত ব্লুপ্রিন্ট ঢাকার হাতে তুলে দিচ্ছে ইসলামাবাদ। নিজস্ব কারখানায় কমব্যাট ড্রোন এবং দূরপাল্লার মিসাইল তৈরি শুরু হলে বাংলাদেশের সামরিক শক্তি এমন এক চূড়ায় পৌঁছাবে যা ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের জন্য এক জীবন্ত আতঙ্কে পরিণত হবে। ভারতের তথাকথিত চিকেন স্নেক করিডোর এবং 7 সিস্টার খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখন সরাসরি বাংলাদেশের সামরিক আওতার মধ্যে চলে আসবে। ভারত বরাবরই তার প্রতিবেশীদের সামরিকভাবে পঙ্গু রাখতে চেয়েছে, কিন্তু ঢাকা এবং ইসলামাবাদের এই যৌথ প্রতিরক্ষা উদ্যোগ মোদী সরকারের সমস্ত হিসাব নিকাশ এক নিমিষেই ভুল প্রমাণ করে দিচ্ছে। শুধুমাত্র অস্ত্র বা প্রযুক্তি আদান প্রদানেই এই সফর সীমাবদ্ধ থাকছে না। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখা চূড়ান্ত হতে যাচ্ছে এই সফরে। বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সরাসরি আদান প্রদান এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হচ্ছে। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সরাসরি
তথ্য আদান প্রদানের চুক্তি ভারতের জন্য একটি সরাসরি অশনি সংকেত। এতকাল ভারতীয় মিডিয়া এবং আইটি সেল বাংলাদেশের বিরুদ্ধে যে লাগামহীন অপপ্রচার চালিয়ে আসছিল, এবার পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে সাইবার স্পেসে ভারতের সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অতীতে যে দুটি বাহিনী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছিল, আজ তারা একই মঞ্চে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার সামরিক ভরকেন্দ্রকে দিল্লির হাত থেকে ছিনিয়ে নিয়ে ঢাকা ও ইসলামাবাদের দিকে নিয়ে এসেছে। এই সামরিক ঐক্যের সামনে ভারতের যে কোনো আগ্রাসী মনোভাব এখন কাচের মতো ভেঙে পড়বে। প্রতিরক্ষা খাতের এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি নৌপথ এবং সামুদ্রিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রেও অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ ইউয়ান জিয়ান জিয়াও চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এর মাধ্যমে সিঙ্গাপুর বা কলম্বো হয়ে মালপত্র আনার যে দীর্ঘসূত্রিতা ছিল, তা এক ধাক্কায় কমে এসেছে। এই সরাসরি সমুদ্রপথ চালু হবার ফলে ভারত এতদিন ট্রানজিট বা বাণিজ্যের নামে যে একচেটিয়া চাঁদাবাজি করত, তার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়েছে। বিনা মাশুলে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ট্রেন এবং ট্রাক চালানোর যে রঙিন স্বপ্ন দিল্লি দেখেছিল, তা চিরতরে মাটিতে মিশে গেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং পাকিস্তানের নৌবাহিনীর যৌথ উপস্থিতির সম্ভাবনা ভারতের স্টার্ন নেভাল কমান্ডের ঘুম কেড়ে নিয়েছে। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতের একক আধিপত্য খর্ব করতে পাকিস্তান সাবমেরিন প্রযুক্তি বাংলাদেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও ভারত একটি বিশাল ধাক্কা খেতে যাচ্ছে। শেহবাজ শরীফের এই একক সফরে শিল্প সহযোগিতা এবং গার্মেন্টস খাতে বিশাল বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য প্রচুর পরিমাণ তুলার প্রয়োজন হয়, যা আগে একটি বড় অংশ ভারত থেকে আমদানি করা হতো। ভারত মাঝে মধ্যেই তুলা বা সুতা রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করত, কিন্তু পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ। সরাসরি জাহাজ চলাচলের সুবাদে এখন পাকিস্তান থেকে অত্যন্ত কম খরচে এবং দ্রুততম সময়ে তুলা ও কাঁচামাল পৌঁছাবে বাংলাদেশের কারখানায়। এর ফলে বাংলাদেশ সরাসরি ভারতের বাজার বয়কট করে পাকিস্তানের সাথে বিলিয়ন ডলারের বাণিজ্য পরিচালনা করবে। ভারতের উপর থেকে বাংলাদেশের এই সম্পূর্ণ বাণিজ্যিক স্বাধীনতায় প্রমাণ করে ঢাকা এখন কতটা আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য। ভারত তাদের হাতের মুঠো থেকে একটি বিশাল বাজার চিরতরে হারাতে বসেছে। এই পুরো ঘটনা প্রবাহের পেছনের সবচেয়ে বড় ভূরাজনৈতিক সমীকরণটি মেলালে ভারতের জন্য এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিছুদিনের মধ্যে বেইজিং সফরে গিয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। বেইজিং, ঢাকা এবং ইসলামাবাদের এই যে এক লৌহকঠিন ত্রিভুজ তৈরি হল, এটি ভারতের মৃত্যুঘণ্টা বাজানোর জন্য যথেষ্ট। আন্তর্জাতিক রাজনীতিতে একে বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস বা ভারতের চারপাশ ঘিরে ফেলার নীতি। চীন তার বিশাল অর্থনৈতিক শক্তি দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। তিস্তা মহাপরিকল্পনায় বিলিয়ন ডলার অর্থায়নের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এর ফলে ভারত এতদিন তিস্তার পানি নিয়ে যে ব্ল্যাকমেইল করত, তার চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান তাদের সামরিক ও প্রযুক্তিগত শক্তি দিয়ে ঢাকাকে সম্পূর্ণ স্বাধীন একটি সামরিক শক্তিতে পরিণত করছে। এই ত্রিভুজ অক্ষের মাঝখানে পড়ে ভারত এখন শ্বাসরুদ্ধকর এক অবস্থায় পতিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের একঘরে হয়ে পড়া চিত্রটি এখন দিনের আলোর মতো পরিষ্কার। মালদ্বীপ ইতিমধ্যেই ভারতীয় সেনাদের ঘাড় ধরে বের করে দিয়েছে। নেপাল ভারতের আধিপত্য অস্বীকার করে চীনের দিকে ঝুঁকেছে, আর শ্রীলঙ্কাও ভারতের প্রভাব বলয় থেকে নিজেদের মুক্ত করেছে। সর্বশেষ এবং সবচেয়ে বড় দুর্গ ছিল বাংলাদেশ, কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারত সেই দুর্গও চিরতরে হারিয়েছে। মোদী সরকার এতদিন ধরে প্রতিবেশীদের ভয় দেখিয়ে দমিয়ে রাখার যে নোংরা খেলা খেলত, তার চূড়ান্ত এবং লজ্জাজনক সমাপ্তি ঘটতে যাচ্ছে। শেহবাজ শরীফ এবং আসিম কুমারের এই ঢাকা সফর সেই পতনকে কেবল ত্বরান্বিতই করছে না, বরং ভারতের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। নয়াদিল্লি এখন পুরোপুরি কোণঠাসা, তাদের কোনো কূটনৈতিক চালই আর কাজ করছে না। দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের উত্তাপ। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। দিল্লির মনোকেশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে। এই বক্তব্যের পর থেকেই প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি পাকিস্তানকে সামরিকভাবে চূর্ণ করতে সক্ষম?
নাকি দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ পুরো অঞ্চলকেই ধ্বংসের দিকে ঠেলে দেবে? বিশ্লেষকদের মতে প্রচলিত সামরিক শক্তিতে ভারত নিঃসন্দেহে এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় ভারতের অবস্থান চতুর্থ আর পাকিস্তান 14তম। ভারতের সক্রিয় সেনা সদস্য প্রায় 14,31,000, যেখানে পাকিস্তানের রয়েছে প্রায় 6,60,000 সৈন্য। প্রতিরক্ষা বাজেটেও বিশাল ব্যবধান। ভারতের বাজেট প্রায় $109 বিলিয়ন, পাকিস্তানের মাত্র $9 বিলিয়ন কিছু বেশি। আকাশ যুদ্ধেও ভারত অনেকটাই এগিয়ে। ভারতের মোট সামরিক বিমান রয়েছে প্রায় 2,183টি, পাকিস্তানের 1,397টি। ভারতের হাতে রাফাল, সুখোই 30, MKI ও ব্রাক্ষসের মতো আধুনিক অস্ত্র রয়েছে। বিশেষ করে ব্রাক্ষস ক্ষেপণাস্ত্রকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সুপারসনিক মিসাইলগুলোর একটি হিসেবে ধরা হয়। তবে পাকিস্তানকে হালকাভাবে দেখারও সুযোগ নেই। দেশটির রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আধুনিক JF-17 যুদ্ধবিমান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায় ভারত ও পাকিস্তান প্রায় সমানে সমান। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে ভারত প্রচলিত অস্ত্রে এগিয়ে থাকলেও পারমাণবিক বাস্তবতা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে। কারণ পাকিস্তানের সামরিক সম্ভবত আবারও শুরু হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। উত্তেজনার আগুনে যেন আরও একবার ঘি ঢেলে দিল ভারত। প্রতিবেশী পাকিস্তানের দিকে কড়া হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। স্পষ্ট ভাষায় বললেন, ইতিহাসের পাতায় নাকি মানচিত্রে থাকবে পাকিস্তান, সেটি ঠিক করতে হবে তাদেরই। কিন্তু সাবেক প্রধান বলছেন সম্পূর্ণ উল্টো কথা। তার সতর্কবার্তায় এরই মধ্যে শুরু হয়েছে তোলপাড়। ভারতের অভিযোগ, সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে পাকিস্তান, অশান্ত করে তুলছে সীমান্ত পরিস্থিতি, ছক কষছে ভারতের অভ্যন্তরে অপতৎপরতা চালানোর। তবে মুখ বুজে সহ্য করবে না ভারত। কোনোভাবেই পাকিস্তানের ভারত বিরোধী কার্যক্রমকে প্রশ্রয় দেবে না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটি। আগাম সতর্ক বার্তা হিসেবে পাকিস্তানকে অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। সিঁদুর অভিযানের বর্ষপূর্তির পরেই জানালেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যক্রম বন্ধ করতে হবে, না হলে অস্তিত্ব সংকটের মুখে পড়বে এক সময়ের ভারতীয় উপমহাদেশের অংশ দেশটি। নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের ওপারে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নেবে না ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত তার সময় মতো নিজস্ব পদ্ধতিতে আঘাত হানবে সন্ত্রাসবাদের ডেরায়। গেল শনিবার দিল্লির মানেকশা সেন্টারে ইউনিফর্ম আনভেলড আয়োজিত সেনা সংবাদ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান। জানান, নীতি এবং প্রযুক্তির সমন্বয়ে ভারতীয় সেনারা যুদ্ধ করেছিল বলেই অপারেশন সিঁদুরে জয় পেয়েছিল ভারত। তবে পাকিস্তানের কোনো সাধারণ জনগণ ভারতের হামলার লক্ষ্যবস্তু ছিল না। কেবলমাত্র পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধেই লড়াই চালিয়েছে ভারত। তবে জেনারেল দ্বিবেদীর কড়া বার্তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের এর সাবেক প্রধান AS দুলাত। তার ভাষ্যমতে, সন্ত্রাসবাদের ন্যারেটিভ প্রচার করে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে ব্যবহার করছে আন্তর্জাতিক লবিং, নিজস্ব সম্পদ এবং প্রক্সি চ্যানেল। তবে ভারতের জন্য এতে হিতে বিপরীত হচ্ছে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় ভারত নিজেই কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে আছে। বরং পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্সেস ও চিফ অফ আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিফ মুনির আরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন। পাকিস্তান में इतना डीप ভারতের উচ্চপদস্থ সেনা পর্যায়ের এমন কড়া বার্তায় অস্থিতিশীল হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি। আস্থাহীনতার সম্পর্ক আরো গভীর হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে। সম্ভাবনা আছে সীমান্তে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার, নজরদারি কার্যক্রমও বাড়তে পারে। ঝুঁকি আছে যে কোনো ছোট ঘটনাও দ্রুত নিরাপত্তা ইস্যুতে পরিণত হওয়ার।